পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌতবিজ্ঞানের স্কুল নম্বর 7 হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল এর যে প্রশ্ন রয়েছে অর্থাৎ যে 40 নম্বরের পরীক্ষা হয় সেকেন্ড সামেটিভের গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি এর আজকে কোশ্চেনগুলো সলভ করানো হবে। তো তোমাদের বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবে এবং কোথাও কোনো যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে। গ্রুপের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, C+O2 থেকে CO2 তৈরি হচ্ছে। এই বিক্রিয়া অনুযায়ী 2 মোল CO2 উৎপন্ন করতে কার্বনের প্রয়োজন কতটুকু? তো 2 মোল তৈরি করতে কার্বন লাগবে 2 মোল, এটা 2 মোল হলে এটাও 2 মোল, তো 2 মোল কার্বনের ভর কত হয়? 24 গ্রাম। তো একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের মান x হলে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত হবে? ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের মান আর আয়তন প্রসারণ গুণাঙ্কের সম্পর্কটা কি মনে আছে? 7 স্কুলের মডেল 7 বা স্কুল 7-এর 1-2। তো আমরা কি জানি β/2 সমান কত? γ/3 ছিল, β/2 সমান কত? γ/3। তো আমরা এখান থেকে কী বলছে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, আয়তন প্রসারণ গুণাঙ্ক মান জানতে চেয়েছে। তো এটা x যদি বলেছে, যদি কি হয় এটা সমান যদি x হয় তবে ওটা সমান কত? তো উত্তর হবে কত? 3x/2। উত্তর হলো তো 3x/2। তো ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার কোনটির সমান? ওয়াটের সমান। গৃহবর্তনীতে সুইচ যুক্ত হয় লাইভ তারে। প্রদত্ত কোনটিতে অণু ও আয়ন উপস্থিত থাকে? অণু আয়ন দুটো উপস্থিত থাকে ভিনিগারে, কারণ ভিনিগার কি অ্যাসিটিক অ্যাসিড, এটি পূর্ণমাত্রায় দ্রবীভূত হয় না, পূর্ণমাত্রায় কী হয় না, বিয়োজিত হয় না। ভিনিগার অ্যাসিড যদি আমরা দেখি বিশ্লেষণ, ঠিক আছে, CH3COOH হচ্ছে ভিনিগারের অ্যাসিটিক অ্যাসিড থাকে। এটা যদি আয়নে বিশ্লিষ্ট হয় তখন কী তৈরি হয়? এটা যেহেতু মৃদু তৈরি বিশিষ্ট পদার্থ, তাই এটি জলে পুরোপুরিভাবে বিশ্লিষ্ট হয় না, অর্থাৎ জলের দ্রবণে অ্যাসিটেট আয়ন H+ আয়ন এর পাশাপাশি CH3COO অনুরূপে অবস্থান করে। তারপরে বলেছে কি, অ্যামোনিয়াকে শুষ্ক করার জন্য ব্যবহৃত হয় কে? অ্যামোনিয়া কি নিজে ক্ষারীয়, তাই শুষ্ক করার জন্য ক্ষারীয় CaO ব্যবহার করা হয়। জিঙ্কের একটি আকরিক কি? জিঙ্কের আকরিক হলো ক্যালামাইন। এ হলো গ্রুপের প্রশ্ন উত্তর। এবার গ্রুপ বি এর প্রথম প্রশ্ন কি বলেছে, অ্যাভোগাড্রো সংখ্যা n হলে 4.5 গ্রাম জলে অণুর সংখ্যা কত? তো অ্যাভোগাড্রো সংখ্যা যদি n হয় কত গ্রাম বলবো? জলে বলেছে 4.5 গ্রাম, 2-এর 1। তো জল সংকেত কি? H2O। এর আণবিক ভর কত? আণবিক ভর সমান কত? 2 + 16 সমান 18 গ্রাম। অর্থাৎ জলের আণবিক ভর কত? 18 গ্রাম। তো আমরা কি লিখতে পারি? 18 গ্রাম জলে কি আছে? অণু আছে n সংখ্যক। তো 4.5 গ্রাম জলে অণু আছে, n × 4.5 বাই কত? 18, কাটার করলে 4, তো কত হলো? n/4 অ্যান্সার। তারপরে এর অথবা কি বলেছে, একটি গ্যাসের মোলার ভর কত? 26 হলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত? তো আমরা কি জানি, মোলার ভর আর বাষ্প ঘনত্বের সম্পর্ক কি? m = 2d। তো মোলার ভরকে বলে আণবিক ভর, মোলার ভর সেম হওয়ার জন্য m = 2d। তো মোলার ভর কত আছে? 26 = 2 × d। তো d সমান কত হবে? 13, অর্থাৎ বাষ্প ঘনত্ব 13। তারপরে কি আছে? তারপরে বলেছে 2 নম্বর 1-2 আদর্শ অন্তরকের তাপ, এটার মান কত আসলো? n/4। এটার মান কত আসলো? 13। একটি আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতার মান কত হয়? আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতা 0 হয়। বিবৃতি কোটি গ্যাসের আপাত প্রসারণ গুণাঙ্ক নেই, এটা সত্য। এটা গ্যাসের আপাত প্রসারণ নেই, শুধুমাত্র প্রকৃত প্রসারণ, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক দেখা যায়। কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের SI একক কি? SI একক কেলভিন-1। তাই 100 ওয়াট এবং 220 ভোল্ট রেটিংযুক্ত বাতির ফিলামেন্টের মধ্য দিয়ে সর্বাধিক কত প্রবাহমাত্রা যেতে পারে? তো কী বলেছে, 100 ওয়াট বাতি, এখানে 100 ওয়াট মানে কি, তার পি এর মান দেওয়া আছে, মানে তড়িৎ ক্ষমতা দেওয়া আছে, আর 220 ভোল্ট অর্থাৎ বিভব প্রভেদ দেওয়া আছে। দিয়ে কী জানতে চাই? আই জানতে চাইছে। তো আমরা PVI মানে তড়িৎ ক্ষমতা 2/4 PVI এর সম্পর্ক কি জানি আমরা জানি P = VI। এখান থেকে I সমান আমরা কী পাবো? I সমান P/V। যেখানে কী দেওয়া আছে? যে দেওয়া আছে 100 ভোল্ট, 100 ওয়াট, আর কি দেওয়া আছে? V এর মান 220 ভোল্ট। তো 220 ভোল্ট,
তো 100-220 বলতে ভাগ করলে কত হবে? তো 220 বলতে ভাগ করলে হবে 0.445 অ্যাম্পিয়ার। 2-4 অথবা কি বলেছে, মডেল মোটর কাকে বলা হয়? মডেল মোটর কাকে বলা হয় বলেছে যে 80 ওয়াট পর্যন্ত মডেল 80 ওয়াট পর্যন্ত মডেল আকারের ডিসি মোটরকে বলা হয় মডেল মোটর। তারপরে বলেছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মকে বলা হয় কি নিয়ম? মোটর নিয়ম। তারপরে তড়িৎ বিদ্যুতের সময় কোন তড়িৎ দ্বারে বিজারণ ঘটে? তড়িৎ সময় ক্যাথোডে বিজারণ ঘটে। কোথায়? ক্যাথোডে বিজারণ ঘটে। অসল্ট পদ্ধতিতে কি তৈরি করা হয়? অসল্ট পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয়। তবে এটা উত্তর এটা। তারপরে বলছে একটি নিষ্ক্রিয় তড়িৎদ্বার কে? নিষ্ক্রিয় তড়িৎদ্বার হচ্ছে প্ল্যাটিনাম। আর কি আছে একটা চ্যালকোনোসাইট। কি চ্যালকোনোসাইট? ও চ্যালকোসাইট। চ্যালকোসাইট হলো কপারের আকরিক। এবার গ্রুপ সি এর প্রথম প্রশ্ন কি বলেছে যে গ্রুপ সি এর প্রথম প্রশ্ন কি বলেছে? বলেছে যে গাণিতিক রূপ সহ ওহমের সূত্রটি লেখো। তো ওহমের সূত্রটি কি? 3-1 ওহমের সূত্র। ওহমের সূত্র কি? ওহমের সূত্র হচ্ছে উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত উষ্ণতা অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রা পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। এর গাণিতিক রূপ কি? গাণিতিক রূপ ভি সমান আই আর। এখানে ভি কি? ভি হচ্ছে বিভব প্রভেদ। আই কি? আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। আর আর হচ্ছে পরিবাহীর রোধ। এই গেল ওহমের সূত্র ও তার গাণিতিক রূপ। এর অথবা বলছে সিএফএল ও এলইডি ব্যবহারের সুবিধাগুলি লেখো। সিএফএল আর কি? এলইডি ব্যবহারের সুবিধা। সিএফএল এর তুলনায় এলইডি ব্যবহারের সুবিধা। সিএফএল অপেক্ষা এলইডি ব্যবহারের সুবিধা বলেছে। তো সিএফএল এলইডি ব্যবহারের সুবিধা কি? কারণ সিএফএল এর তুলনায় এলইডি ব্যবহারের সুবিধা কারণ কি? এলইডির কি হয়? অতি বেশি এলইডির আয়ু অনেক বেশি হয়। এলইডি কি হয়? খুব কম তড়িৎ ব্যয় করে উজ্জ্বল শিখায় জ্বলে। আর কি আছে? এলইডির আয়ুষ্কাল অনেক বেশি হয়। আর সাদা এলইডি এর ক্ষেত্রে আলো স্পষ্ট হয় এবং দীর্ঘ সময় ধরে আউটপুট শক্তি নির্গমনের হার ধ্রুবক থাকে। তারপরে বলেছে 3-2 যে উচ্চ উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইডের ওপর দিয়ে নাইট্রোজেন চালনা করলে কি ঘটবে? সমীকরণ সহ লেখো। উচ্চ উষ্ণতায় কার উপর দিয়ে? ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটে? সমীকরণ সহ লেখো। 3-2 কি? উচ্চ উষ্ণতায় কার উপর দিয়ে? ক্যালসিয়াম কার্বাইড CaCO2 উপর দিয়ে নাইট্রোজেন চালনা করা হয়, তাই উৎপন্ন হয় কি? ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের ধূসর মিশ্রণ তৈরি হয়। এই ধূসর মিশ্রণকে বলা হয় কি? ধূসর মিশ্রণকে বলা হয় নাইট্রোলিম। তো এর হলো সমীকরণ। এটা কত ডিগ্রি সেন্টিগ্রেড? 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ঘটে বিক্রিয়াটি।
তারপরে কি বলেছে যে নেসলার বিকারক কাকে বলে, এর সাহায্যে কোন গ্যাসের শনাক্তকরণ করা হয়? 3-2 অথবা অর। নেসলার বিকারক, নেসলার বিকারক নেসলার বিকারক কাকে বলে? নেসলার বিকারক হচ্ছে ক্ষারীয় পটাশিয়াম মারকিউরিক আয়োডাইডকে কি বলা হয়? নেসলার বিকারক বলা হয়। নেসলার বিকারক বলা হয়। আর এটির সাহায্যে কি করা হয়? এটির সাহায্যে অ্যামোনিয়া NH3 গ্যাস শনাক্তকরণ করা হয়। কীভাবে শনাক্ত করা হয়? এই নেসলার বিকারকের মধ্যে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে বাদামি বা তামাটে বর্ণ ধারণ করে। তাই কি বলছে? থার্মিট মিশ্রণ কি? এটির একটি ব্যবহার লেখো। থার্মিট মিশ্রণ কি? 3-3 যে গোল্ডমিস যে থার্মিট পদ্ধতি করেছিল, থার্মিট মিশ্রণ বলা হয় কাকে বলে? 3 ভাগ Fe2O3 ও 1 ভাগ Al চূর্ণ এর মিশ্রণকে কি বলা হয়? থার্মিট মিশ্রণ। তারপরে কি হবে? এর কাজ কি? এর কাজ হচ্ছে এখান থেকে কি আয়রন নিষ্কাশন করা হয়, বলা যেতে পারে আয়রন নিষ্কাশন করা হয়। আবার কি কাজে করা হয়? রেল লাইনের পাত জোড়া দেওয়ার কাজে ব্যবহার করা হয়। তারপরে কি বলেছে যে তামার বাসনপত্র অব্যবহৃত অবস্থায় দীর্ঘদিন পড়ে থাকলে এরপরে সবুজ ছোপ পড়ে যায় কেন? কারণ কি? তামার বাসনপত্র যদি দীর্ঘদিন পড়ে থাকে, দীর্ঘদিন পড়ে থাকলে বাতাসের O2, CO2, H2O প্রভৃতির সাথে কপার বা তামা বিক্রিয়া করে কি তৈরি করে? বিক্রিয়া করে বেসিক কপার কার্বনেটের সবুজ আস্তরণ কি তৈরি করে? বিক্রিয়া করে বেসিক কপার কার্বনেটের সবুজ বর্ণের আস্তরণ তৈরি করে। এই যে সবুজ বর্ণের আস্তরণ, এটাকেই বলা হয় প্যাটিনা। এটাকে কি বলা হয়? প্যাটিনা বলা হয়। এই বিক্রিয়াটি কি ঘটে? Cu কপার যোগ H2O যোগ CO2 যোগ O2 কি তৈরি করে? CuCO3 ডট CuOH2। এই জিনিসটাকে বলা হয় কি? প্ল্যাটিনা, যেটা সবুজ বর্ণের হওয়ায় দীর্ঘদিন কপারের বাসনপত্র কি হয়? পড়ে থাকলে সেটা সবুজ বর্ণের আস্তরণ পড়ে যায়। তারপরে হলো এই গেল গ্রুপ সি এর প্রশ্নগুলো। এবার হচ্ছে গ্রুপ ডি এর প্রথম কোশ্চেন কি বলেছে যে 10.7 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কলিচুন মিশিয়ে উত্তপ্ত করলে কত গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হবে? তো এই রাসায়নিক বিক্রিয়া মনে রাখা সহজ বিক্রিয়া, কারণ এটা তোমাদের যে অ্যামোনিয়া শিল্প উৎপাদনের বিক্রিয়া, অ্যামোনিয়া শিল্প উৎপাদন সেটা মুখস্থ করলে হয়ে যাবে। 4-1 গ্রুপ ডি কি বলেছে যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে কার বিক্রিয়া? কলিচুনের বিক্রিয়া। অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl যোগ কলিচুন CaOH2 এর বিক্রিয়া কি তৈরি করে? না, এর বিক্রিয়া অ্যামোনিয়া তৈরি হয় যোগ CaCl2 তৈরি হয় যোগ H2O তৈরি হয়। এবার সমাধান করার জন্য একে 2 লাগাতে হবে, তবে সমাধান। এখানে 2 একটা, তবে সমাধান হয়ে গেল। এবার সমাধান করার পর কাজ কি আমাদের? অ্যামোনিয়াম ক্লোরাইডের আর কি বলেছে? অ্যামোনিয়াম ক্লোরাইড
10.7 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কলিচুনের বিক্রিয়ায় কত গ্রাম অ্যামোনিয়া তৈরি হয়? তো এর ভর ক্যালকুলেশন, এটা কত মোল? 2 মোল। তো 2 মোল অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে অ্যামোনিয়া তৈরি হয় কত মোল? 2 মোল। তো এই 2 মোল অ্যামোনিয়াম ক্লোরাইডের ভর কত? তো এটা অ্যামোনিয়া 2 এর জন্য 2, মোলের জন্য অ্যামোনিয়ার হচ্ছে কত? এন এর জন্য হচ্ছে 7 যোগ 4টে অক্সিজেনের 4টে হাইড্রোজেনের 4 যোগ 35.5। এটা গুণ করলে কত আসবে? 107। আর এটা কত? অ্যামোনিয়ার 2 গুণ কত হবে? 14 যোগ 3, তো কত হচ্ছে? 14 17, 17 2 গুণ করলে 34 গ্রাম। এখান থেকে আমরা কি লিখতে পারি? 107 গ্রাম NH4Cl থেকে NH3 তৈরি হয় কতটুকু? 34 গ্রাম। তো 1 গ্রাম NH4Cl থেকে এক লিখেছি 10.7 গ্রাম NH3 কতটুকু তৈরি হবে? এদিকে যে 1 ঘর পর দশমিক, এটা 1 ঘর পর দশমিক হবে, কাটাকাটি করলে উত্তর হবে 3.4 গ্রাম। এটা হচ্ছে অ্যান্সার। তারপরে অথবাটা কি বলেছে যে 10 কেজি 80% বিশুদ্ধ চুনাপাথরকে উত্তপ্ত করলে কি পরিমাণ চুন পাওয়া যাবে? উৎপন্ন CO2 এর এসটিপিতে আয়তন কত? কাকে উত্তপ্ত করেছে? চুনাপাথরকে। চুনাপাথরের সংকেত কি? CaCO3। উত্তপ্ত করলে কি পাবো আমরা? উত্তপ্ত করলে CaO পাবো আর CO2 পাবো। এই উত্তপ্ত করলে কি হলো? CaCO, এটা মূল কত? 1 মোল। এটা মূল কত? 1 মোল। এটার মূল কত? 1 মোল। এর ভর করলে কত হবে? এটা 40, ক্যালসিয়াম কার্বনের জন্য 12 যোগ অক্সিজেনের জন্য 16 গুণ 3, তো কত আসলে? এটা 100 গ্রাম। এটা কত ভর হবে? সি এর জন্য কত? 40, অক্সিজেনের জন্য 16, কত হলো তবে? 56 গ্রাম। এটার ভর কত হবে? এটার ভর হবে 44 গ্রাম। এই তো ভরের অনুপাত পেয়ে গেলাম। এবার বলেছে কত? 10 কেজি 80% বিশুদ্ধ। তো 10% 10 কেজি 80% বিশুদ্ধ হলে কত হবে? তো বিশুদ্ধ হলে বিশুদ্ধর পরিমাণ কত? বিশুদ্ধর পরিমাণ 10 গুণ 80/100, তো কত কেজি আসলো? 8 কেজি। তো বিশুদ্ধ চুনাপাথরের পরিমাণ কত? 8 কেজি। এখান থেকে আমরা কি লিখতে পারবো? 100 গ্রাম CaCO3 থেকে CaO তৈরি হয় কতটুকু? তৈরি হয় 56 গ্রাম। তারপরে 8 কেজি থেকে কত তৈরি হবে? 8 কেজি CaCO থেকে CO তৈরি হয় 56 বাই কত? 100 গুণ 8। তো এটা গুণ করলে কত হবে? 6 × 8 আর 4 5 44, 4.4 কেজি। তাই এখানে কী পেলাম? CaO উৎপন্ন CaO এর পরিমাণ কত হলো? পরিমাণ 4.48 কেজি। তো কী করলাম এখানে? পরপর স্টেপ বাই স্টেপ। প্রথমে বিক্রিয়া লিখলাম। CaCO3 উত্তপ্ত করে CO2 তৈরি হয়। এবার এর কত? 1 মোল, এটা 1 মোল, এটা 1 মোল। 1 মোলের ভর কত? 100 গ্রাম। এর 1 মোলের ভর 56 গ্রাম, এর 1 মোলের ভর 44 গ্রাম। তবে এখান থেকে আমরা কী লিখতে পারি? যে 10 কেজি এত পার্সেন্ট বিশুদ্ধ মানে কত কেজি হবে? 8 কেজি বেরোবে। তো 100 গ্রাম CO থেকে CO পাওয়া যায় কত? 56 গ্রাম। 8 কেজি থেকে কত পাওয়া যাবে? আমরা 4.48 কেজি হলো কি পেলাম? যে CO পেলাম। আর বাকিটুকু কী পাবো? CO2 পাবো। তো CO2 এর পরিমাণ কত হবে? এর পরিমাণ 8 বিয়োগ 4.48 কেজি। এখান থেকে কত আসবে? এটা বিয়োগ করলে 3 এত কেজি। এত কেজি মানে কত গ্রাম করতে পারবো? এটাকে আমরা 3520 গ্রাম লিখতে পারি। তবে এর আমরা কি জানি? যে এসটিপিতে 44 গ্রাম CO2 এর আয়তন কত? এর আয়তন 22.4 লিটার। তবে এসটিপিতে 3520 গ্রাম CO2 এর আয়তন কত হবে? 22.4 গুণ 3520 বাই 44 লিটার কত? 10 কাটলো। এবার
এটা সম্ভবত 8 দিয়ে একবারে কাটছে, 8 32 8, 8 দিয়ে এটা গুণ করে দেবে 4 32-এর 2, হাত থাকলো 3, 8 দুগুণে 16, 16 আর 3 19, হাত থাকলো 1, 8 দুগুণে 16 আর 17, এত লিটার। কত আসলো? তবে উৎপন্ন CO2 এর আয়তন কত হবে? আয়তন 1772 লিটার। তারপরে কোশ্চেন কি আছে না 4-এর 2, তাপীয় রোধ কাকে বলে? এর মান কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে? তাপীয় রোধ কাকে বলে? তাপীয় রোধ কাকে বলে না তাপীয় রোধ বলা হয় তাপীয় রোধ কাকে বলা হয়? তাপীয় রোধ বলে কোনো পরিবাহীর দৈর্ঘ্য বা বেধ এবং তার পরিবাহিতাঙ্ক ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের গুণফল এই দুই রাশির অনুপাতকে বলা হয় ওই পরিবাহীর তাপীয় রোধ। তাপীয় রোধের রাশিমালা কত? RH সমান 1/k ইন্টু D/A। এখানে 1/k কে কি বলা হয়? 1/k কে বলা হয় তাপীয় রোধাঙ্ক, D কে কি বলা হয়? বেধ, আর A কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাপীয় রোধাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তাপীয় রোধ কোন কোন বিষয় নির্ভর করে? তাপীয় রোধ নির্ভর করে তাপীয় রোধাঙ্কের উপরে, মানে ওই পরিবাহীর উপরে, তার বেধের উপরে, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ভর করে। তার বেধের সাথে কি? তাপীয় রোধ হচ্ছে সরল সম্পর্ক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্ত সম্পর্ক, এবং তাপীয় রোধাঙ্কের সাথে সরল সম্পর্ক। তারপরে কি বলেছে? একটা কোশ্চেন দেওয়া আছে, অঙ্ক কোশ্চেন দেখা যাচ্ছে, হ্যাঁ কোশ্চেন দেখা যাচ্ছে। তাপীয় রোধাঙ্ক তাপীয় রোধ হয়ে গেল 4-এর 2 বা 4-এর 3 বলেছে একটা ছবি দেওয়া আছে, যে একটা পরিবাহী সিস্টেম দেওয়া আছে, দিয়ে বলেছে ওর কত, মানে দুই প্রান্তের বৃহৎ প্রভেদের তুল্য রোধ বের করতে বলেছে। তো ছবিটা কেমন দেওয়া আছে না, ছবি হচ্ছে এই গিয়ে এটা A বিন্দু, এটা B বিন্দু। প্রথমটাকে বলেছে এটা 3 ওহম, এটা কত 6 ওহম, এটা 8 ওহম। তো এটা কি সমবায়? এটা একটা মিশ্র সমবায়ের অঙ্ক, কারেন্টের কি সমবায়? তড়িতের মিশ্র সমবায়ের অঙ্ক। মিশ্র সমবায় কি বলেছে? যে 3 ওহম ও 6 ওহম রোধ দুটি কিসে যুক্ত? রোধ দুটি সমান্তরাল সমবায়ে যুক্ত, এবং তার সাথে 8 ওহম রোধটি শ্রেণী সমবায়ে যুক্ত। এই তো। তবে প্রথম কাজ কি করতে হবে? প্রথম করতে হবে যে 3 ওহম ও 6 ওহম রোধ দুটির তুল্য রোধ কত হবে? রোধ দুটির তুল্য রোধ কত হবে? যদি এটাকে আমরা ধরে নিই, তুল্য রোধের মান আরপি, আরপি সমান কত দিক? তো আরপি সমান আমরা একবারে লিখলে গুণফল বাই যোগফল, 3 গুণ 6 বাই 3 যোগ 6। আমরা কি জানি? নর্মাল জানি 1/RP সমান কত? 1/R1 যোগ 1/R2। যদি দুটো রোধ যুক্ত থাকে, সেখান থেকে আমরা কি চেঞ্জ করতে পারি? এটাকে লসাগু করতে পারি, R1 R2 ওপরে যাবে R2 যোগ R1, ওটা 1/RP। এই তো। এই 1/RP যদি উল্টে দিই, তো RP সমান কত? R1 R2, অর্থাৎ রোধ দুটির গুণফল বাই R1 যোগ R2, মানে রোধ দুটির যোগফল। তো দুটো রোধ যদি যুক্ত থাকে, তখন আমাদের দুটো রোধ যদি কিসে সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে, তখন সেই সমান্তরাল সমবায়ে তুল্য রোধের রাশিমালা কত লিখতে পারি আমরা? যে রোধ দুটির গুণফল বাই রোধ দুটির যোগফল। তো এখানে কত হবে? যোগফল কত হবে? এটা 18 গুণ আর 9, তো 18 9 2, অর্থাৎ 2 ওহম। আরপি কত আসলে 2 ওহম।
তবে এই 2 ওহম রোধের সাথে 2 ওহম ও 8 ওহম রোধ দুটি কিসে যুক্ত? শ্রেণী সমবায়ে যুক্ত। শ্রেণী সমবায়ে যুক্ত হলে তুল্য রোধ কত হবে? তুল্য রোধ হবে 2 + 8 = 10 ওহম। অতএব সমবায়টির তুল্য রোধ কত? 10 ওহম। এই হলো অঙ্ক 4-এর 3-এর অঙ্ক। 4-এর 3-এর সাথে আরেকটা আছে, ওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক? ওয়াট ঘন্টা কার একক? ওয়াট ঘন্টা হচ্ছে তড়িৎ শক্তির একক। তড়িৎ শক্তির একক। তারপরে অথবা কি বলছে? ডায়নামো ও মোটরের মধ্যে 3টি পার্থক্য লেখো। তো কার কার পার্থক্য? ডায়নামো আর মোটর। এটা হচ্ছে 4-এর 3-এর অথবা 4-এর 3-এর অথবা ডায়নামো মোটরের মধ্যে পার্থক্য। তো ডায়নামো ও মোটরের মধ্যে পার্থক্য কি হবে? ডায়নামো ও মোটরের মধ্যে পার্থক্য, যে ডায়নামো কি হয়, কার্যপদ্ধতি কি? ডায়নামো এটি তড়িৎচুম্বকীয় আবেশের নীতি কাজ করে। তো মোটরে কি হয়? তড়িৎ চুম্বক ক্ষেত্রে তড়িৎবাহী পরিবাহীর ওপর বল প্রযুক্ত হয় এবং এই নীতি অনুযায়ী কাজ করে। ডায়নামোতে কি হয়? ডায়নামোতে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ নির্ণয় করা যায় ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়মের সাহায্যে, আর মোটরের আবর্তনের অভিমুখ নির্ণয় করা যায় ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের সাহায্যে। আর্মেচারের কুণ্ডলী চৌম্বক ক্ষেত্রের ঘূর্ণনের ফলে কুণ্ডলীতে তড়িৎপ্রবাহ ঘটে। বাহ্যিক উৎস থেকে কুণ্ডলীতে তড়িৎপ্রবাহ পাঠানোর ফলে কুণ্ডলী ঘোরে। যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, তড়িৎ শক্তির যান্ত্রিক শক্তিতে রূপান্তর ঘটে। এই হলো মোটর এবং ডায়নামোর মধ্যে পার্থক্য। তারপরে হচ্ছে 4-এর 4, আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ কোন সূত্রের সাহায্যে পাওয়া যায়? এই সূত্রটি বিবৃতি করো। এটি কোন ভৌত রাশির সংরক্ষণ সূত্র মেনে চলে? তা আবিষ্ট তড়িৎ কি বলেছে? তারপরে কোশ্চেন, আবিষ্ট তড়িৎচালক কোন সূত্র নির্ভর করে? তড়িৎচালক লেন্জের সূত্রের উপর নির্ভর করে। কি? লেন্জের সূত্র। লেন্জের সূত্র যে হলো, তাই লেন্জের সূত্রের বিবৃতি করতে বলছে। বিবৃতি কি? যেহেতু বিবৃতি হচ্ছে আবিষ্ট তড়িৎ প্রবাহ এমন একটি অভিমুখে হবে। আবিষ্ট তড়িৎ প্রবাহ এমন একটি অভিমুখে হবে যে কারণে প্রবাহের সৃষ্টি হয়। প্রবাহ সর্বদা সেই কারণকেই বাধা দেয়। এটাই কি? লেন্জের সূত্র। এটি তড়িৎচুম্বক আবেশ সংক্রান্ত লেন্জের সূত্র। এর এখান থেকে কি বলেছে? এটি কোন সূত্র? এটি হচ্ছে লেন্জের সূত্র। এটি কোন ভৌত রাশি সংরক্ষণ সূত্র মেনে চলে? এটি শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। তারপর হচ্ছে তড়িৎ বিশ্লিষ্ট দ্রবণে ক্যাটায়ন অ্যানায়নের সংখ্যা কি সর্বদা সমান হয়? না, কোনো দ্রবণে তড়িৎ বিশ্লিষ্ট দ্রবণে ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা সর্বদা সমান হয় না। কখন হয় না? যদি আমরা NaCl এর জলীয় দ্রবণ করি বা NaCl দ্রবণ করলে এখানে NaCl ভেঙে কি তৈরি হয়? Na প্লাস প্লাস Cl মাইনাস, অর্থাৎ যতগুলি ক্যাটায়ন থাকে ততগুলি অ্যানায়ন থাকে। কিন্তু আমরা যদি তৈজস্ক্রিয় পদার্থের প্রকৃতি চেঞ্জ করি, যদি আমরা কী করি, তৈরি পদার্থে আমাদের সিলেবাসের ভিতরে পড়তে গিয়ে আমরা পড়ি অ্যালুমিনাম নিষ্কাশন, তো Al2O3 এখানে যদি আমরা বিশ্লিষ্ট করি কী তৈরি হয়? 2Al3 প্লাস প্লাস 3O2 মাইনাস, অর্থাৎ এখানে দুটো কী তৈরি হয়? অ্যালুমিনিয়াম আয়ন ক্যাটায়ন তৈরি করে আর 3খানা অক্সিজেন অ্যানায়ন তৈরি হয়, O2 মাইনাস। দুটো কী হয়? অক্সিজেনের দুটো অ্যানায়ন, 3খানা অক্সিজেন অ্যানায়ন তৈরি হয় আর 2খানা অ্যালুমিনিয়ামের ক্যাটায়ন তৈরি হয়। তো এই দুজনের সংখ্যা আলাদা, কিন্তু এদের মধ্যে সেম কী জিনিস হয়? সেম হচ্ছে এদের চার্জের আর এই সংখ্যার গুণফল। এটা 6, এর ক্ষেত্রে 6, এই দুটো সমান হয়।
তারপরে কি বলেছে যে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময়ের সঙ্গে দ্রবণের বর্ণের কীরূপ পরিবর্তন হবে তা করো। যদি অ্যানোড দরিদ্রটি তামার তৈরি হয় এবং অ্যানোড দরিদ্রটি প্ল্যাটিনামের তৈরি হয়। কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে সময়ের সঙ্গে বর্ণের কীরূপ পরিবর্তন হবে লক্ষ্য করা যাবে যদি অ্যানোড দরিদ্রটি কিসের হয়, তামার তৈরি হয়। তো অ্যানোড দরিদ্র যদি তামার হয় তখন কি হয়, অ্যানোড থেকে তামা ক্ষয়প্রাপ্ত হয়ে কোথায় আসে, দ্রবণে চলে আসে, অর্থাৎ দ্রবণের বর্ণের কোনো পরিবর্তন হয় না, কারণ বর্ণ আগে যা ছিল পরেও সেই বর্ণই থাকে। কিন্তু তারপরে কি বলছে, অ্যানোড দরিদ্র যদি প্ল্যাটিনামের তৈরি হয়, তো অ্যানোড দরিদ্র যখন প্ল্যাটিনামের তৈরি হবে তো দ্রবণ থেকে কী হবে, ওএইচ মাইনাস আয়নের পরিমাণ কমবে। তো ওএইচ মাইনাসের পরিমাণ কমবে, কিন্তু এর কালার কি থাকে, কালার সেম থাকে। পাঁচ থেকে সাত বায়ুমণ্ডলীয় চাপে 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত প্ল্যাটিনাম ও প্ল্যাটিনাম রেডিয়াম অনুধাতুর নির্মিত তারজালির উপর দিয়ে খুব দ্রুত স্পর্শকাল কত 0.00 সেকেন্ড, মানে খুব দ্রুত চালনা করা হয়। এর ফলে অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রিক অক্সাইডে পরিণত হয়। এই বিক্রিয়াটি উভমুখী এবং তাপদায়ী। বিক্রিয়া কি 4NH3+5O2 প্ল্যাটিনাম তারজালি 5 থেকে 7 ATM চাপ 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, খুব কম সময় উৎপন্ন হবে NO নাইট্রিক অক্সাইড আর জল। এই নাইট্রিক অক্সাইডকে দ্রুত শীতল করে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করে নাইট্রোজেন ডাইঅক্সাইড এ পরিণত করা হয়। 2NO+O2 = 2NO2। এইভাবে উৎপন্ন নাইট্রিক অ্যাসিডের জলে শোষণ করলে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয় এবং NO গ্যাস নির্গত হয়। এই নির্গত NO গ্যাস পুনরায় বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করে নাইট্রিক অ্যাসিড উৎপাদন করে ব্যবহার করা হয়। এবার তারপর কি বলেছে যে একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও যে H2S একটি বিজারক গ্যাস, ইউরিয়ার সংকেত লেখো। একটি বিক্রিয়ার সাহায্যে কি দেখাতে বলেছে যে H2S একটি কি গ্যাস, H2S একটি বিজারক গ্যাস। তো H2S বিজারক গ্যাস আমরা কোন বিক্রিয়ার সাথে জানতে পারি, যদি H2S এর H2S বিজারক গ্যাস কি জানি, যদি আমরা যে কি জানি অ্যাসিড যুক্ত পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্য দিয়ে, কি যুক্ত, অ্যাসিড যুক্ত কে, পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্য দিয়ে, কি পটাশিয়াম ডাইক্রোমেট অ্যাসিড যুক্ত পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্য দিয়ে, এটা কি বর্ণের দ্রবণ, এটা হচ্ছে কমলা বর্ণের দ্রবণের মধ্য দিয়ে H2S চালনা করলে এটি ডাইক্রোমেটকে বিজারিত করে কি উৎপন্ন করে, সবুজ বর্ণের ক্রমিক লবণ পরিণত হয়। সমীকরণটি K2Cr2O7 যোগ 3H2S প্লাস 4H2SO4 বিক্রিয়া কি Cr2SO4 হোল থ্রাইস প্লাস K2SO4 প্লাস 3S হলুদ সালফার অধ্যক্ষ হয় প্লাস 7H2O। এই হচ্ছে বিক্রিয়ার সমীকরণ। এবার হচ্ছে ইউরিয়ার কি সংকেত, ইউরিয়ার সংকেত NH2CO NH2,
এটাকে এইভাবে না লিখে এইভাবে লিখে CONH2 এটা হচ্ছে কি, এটা বা এটা ইউরিয়ার সংকেত, ইউরিয়ার সংকেত। এই হলো তোমাদের যে 7 নম্বর স্কুল হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুলের যে দ্বিতীয় সামেটিক পরীক্ষার যে কোশ্চেনগুলো ছিল তার সংক্ষিপ্ত বিবরণ এবং তার আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। এবার কোথাও যদি কিছু বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবে।